আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা, অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান শব্দটা শুনলেই কি মাথায় একরাশ বিরক্তি আর একঘেয়ে সংখ্যার কথা ভেসে ওঠে? সত্যি বলতে ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয়। এটা আসলে ব্যবসার একটা সর্বজনীন ভাষা। একদম পানির মতো পরিষ্কার করে দেয় প্রতিটি আর্থিক লেনদেনের পেছনের গল্পটা। অন্যান্য ভাষার মতো এই ভাষারও নিজস্ব একটা ব্যাকরণ আছে। আর মজার ব্যাপার হলো, একবার এই ব্যাকরণটা ধরতে পারলে যে কোনো ব্যবসার একদম নারী নক্ষত্র খুব সহজেই বুঝে ফেলা সম্ভব। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, বিশাল বড় কোনো কর্পোরেশন বা ধরুন রাস্তার ধারের ওই ব্যস্ত মুদি দোকানটা প্রতিদিন যে এত শত শত লেনদেন হচ্ছে, একটা পয়সাও না হারিয়ে কিভাবে প্রতিটি টাকার একদম নিখুঁত হিসাব রাখা হয়? এই যে অনবরত নগদ টাকা আসছে, মাল কেনা হচ্ছে, কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে, এত বিশাল এক বিশৃঙ্খলার মাঝেও কিভাবে সবকিছু একদম সঠিক ট্র্যাকে থাকে? ঠিক কোন জাদু বলে অ্যাকাউন্টিং এই অসাধ্য সাধনটা করে, সেটাই কিন্তু আমাদের আজকের মূল আলোচনার বিষয়। তো চলুন একেবারে গভীরে যাওয়া যাক। আজকের এই যাত্রায় আমরা মোট ৬টি ধাপে পুরো ব্যাপারটা কভার করব। শুরুতে জানব অ্যাকাউন্টিংয়ের একদম মৌলিক ধারণা সম্পর্কে। এরপর আসবে গোল্ডেন এবং আধুনিক নিয়মগুলো। তারপর ধাপে ধাপে জাবেদা তৈরি, নগদান বই বা ক্যাশবুক, কন্ট্রা এন্ট্রির মতো চমৎকার একটি বিশেষ নিয়ম, এবং একদম শেষে থাকবে নতুনদের সাধারণ ভুলগুলো কিভাবে এড়ানো যায় তার খুঁটিনাটি। শুরু করা যাক আমাদের প্রথম বিভাগ দিয়ে, অ্যাকাউন্টিংয়ের মৌলিক ধারণা। ব্যাপারটা শুরু হয়েছিল সেই পঞ্চদশ শতাব্দীতে। ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলি ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা নিয়ে আসেন। এর মূল কথা হল খুবই সিম্পল: প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকবে এবং তারা সমান ও বিপরীতভাবে প্রভাবিত হবে। আর এই পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে একটা মাত্র সমীকরণের উপর: সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। অর্থাৎ একটা ব্যবসার মোট সম্পদের পরিমাণ সবসময় তার দায় এবং মালিকের মূলধনের যোগফলের একেবারে সমান হতে হবে। এই ব্যালেন্সটা সবসময় থাকতে হবে, কোনো অবস্থাতে এর এক চুলো এদিক ওদিক হওয়া চলবে না। এবার ডেবিট এবং ক্রেডিটের ধারণাটা একটু পরিষ্কার করা যাক। অ্যাকাউন্টিংয়ের ভাষায় ডেবিট বা ডিআর মানে হল একটি অ্যাকাউন্টের বাম দিক, আর ক্রেডিট বা সিআর মানে হল ডান দিক। এখানে একটা বিষয় মনে রাখা কিন্তু ভীষণ জরুরি। দৈনন্দিন জীবনে ব্যাংকিংয়ের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট বলতে যা বোঝায়, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। ব্যাংকে টাকা জমা দিলে মোবাইলে মেসেজ আসে না যে অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, কিন্তু ব্যবসার নিজস্ব অ্যাকাউন্টিংয়ের নিয়মটা একটু অন্যরকম। তাই এই নতুন ভাষাটা শেখার আগে আমাদের সে পুরনো ধারণাগুলো মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলতে হবে। এবার আমরা এগিয়ে যাব দ্বিতীয় বিভাগে, অ্যাকাউন্টিংয়ের গোল্ডেন এবং আধুনিক নিয়মকানুন। অ্যাকাউন্টিংয়ের প্রথাগত বা ট্র্যাডিশনাল গোল্ডেন রুলসের সমস্ত অ্যাকাউন্টকে মূলত ৩টি ভাগে ভাগ করা হয়। এগুলো হলো রিয়েল, পার্সোনাল এবং নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল বা সম্পত্তিবাচক হিসাবের নিয়মটা হলো ব্যবসায় যা কিছু আসবে তা ডেবিট আর যা চলে যাবে তা ক্রেডিট। পার্সোনাল বা ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে যে সুবিধা গ্রহণ করবে সে ডেবিট আর যে সুবিধা দেবে সে ক্রেডিট। আর সবশেষে নমিনাল বা নামিক হিসাবের নিয়মটা তো সবচেয়ে সোজা: যে কোনো খরচ বা ক্ষতি হলে ডেবিট আর আয় বা লাভ হলে ক্রেডিট। যে কোনো আর্থিক ঘটনাকে সঠিকভাবে সাজানোর জন্য এটা সত্যিই চমৎকার একটা মেকানিজম। অন্যদিকে আধুনিক অ্যাকাউন্টিংয়ের নিয়মটা কিন্তু মূল সমীকরণের উপর ভিত্তি করে তৈরি, আর এটা গোল্ডেন রুলসের চেয়েও অনেক বেশি সিস্টেম্যাটিক। এখানে অ্যাকাউন্টগুলোকে মোট ৬টি ভাগে ভাগ করা হয়েছে: সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন এবং উত্তোলন। এই পদ্ধতিতে সম্পদ বা ব্যয় যদি বাড়ে তবে তা ডেবিট হবে, আর কমে গেলে ক্রেডিট হবে। আর দায়, আয় ও মূলধনের ক্ষেত্রে নিয়মটা ঠিক উল্টো: এগুলো বাড়লে ক্রেডিট হয় এবং কমে গেলে ডেবিট হয়। ব্যাস, এই সহজ নিয়মটা মনে রাখলেই অর্ধেক কাজ শেষ। চলে আসছি তৃতীয় বিভাগে, জাবেদা বা জার্নাল তৈরির ধাপ। একটা সাধারণ কাঁচা রসিদ বা ইনভয়েস থেকে কিভাবে একটা ফর্মাল আর্থিক রেকর্ড তৈরি হয় তার পেছনে মূলত 5টি ধাপ আছে। প্রথম ধাপে সোর্স ডকুমেন্ট দেখে লেনদেনটা শনাক্ত করতে হয়। দ্বিতীয় ধাপে বুঝতে হয় কোন কোন হিসাব খাত এতে প্রভাবিত হল। তৃতীয় ধাপে এসে সেই ডেবিট ও ক্রেডিটের নিয়মগুলো প্রয়োগ করতে হয়। চতুর্থ ধাপে নির্দিষ্ট ছকে কালানুক্রমিকভাবে বা তারিখ অনুযায়ী সেটা রেকর্ড করতে হয়, আর নিচে ছোট্ট করে একটা বর্ণনা বা ন্যারেশন লিখে রাখতে হয়। সবশেষে এই জাবেদা থেকে এন্ট্রিগুলো লেজার বা খতিয়ানে স্থানান্তর বা পোস্টিং করতে হয়। বাস্তবে একটা জাবেদার খাতায় সাধারণত 5টি কলাম থাকে। একদম প্রথমে থাকে তারিখ, এরপর বিবরণ যেখানে ডেবিট এবং ক্রেডিটের খাতগুলোর নাম ও ন্যারেশন লেখা হয়। এরপর রয়েছে খতিয়ান পৃষ্ঠার নম্বর বা এলএফ, আর ডানদিকে থাকে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকার জন্য দুটো আলাদা কলাম। একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিনের লেনদেনের লগবুক ঠিক এভাবেই তৈরি হয়।
যেখানে এক পলক তাকালেই বোঝা যায় কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে আর কোথা থেকে বের হয়ে যাচ্ছে। আমাদের 4 নম্বর বিভাগটি হল নগদান বই বা ক্যাশবুক। একটা ব্যবসা যখন আকারে ছোট থাকে তখন লেনদেনগুলো সাধারণত নগদ নোট বা কয়েনে বেশি হয়। তখন হিসাব রাখার জন্য এক ঘরা নগদান বই বা সিঙ্গল কলাম ক্যাশবুক ব্যবহার করাটাই যথেষ্ট। কিন্তু ব্যবসা যখন ধীরে ধীরে বড় হতে থাকে, চেকের মাধ্যমে বা ব্যাংকের সাহায্যে লেনদেন শুরু হয়, তখন এই ক্যাশবুকটাকেও তো আপডেট হতে হবে, তাই না? আর ঠিক তখনই প্রয়োজন পড়ে দুঘরা নগদান বইয়ের, যেখানে টাকার ঘরে নগদ এবং ব্যাংক এই দুটি মাধ্যমের জন্যই একদম আলাদা আলাদা কলাম থাকে। ক্যাশবুক বা নগদান বইয়ের সবচেয়ে দারুণ দিকটা হলো এর দ্বৈত ভূমিকা। এটা যে শুধু প্রাথমিক রেকর্ডের জন্য জাবেদা হিসেবে কাজ করে তা কিন্তু নয়, বরং এটা একই সাথে খতিয়ান বা লেজার অ্যাকাউন্টের কাজটাও সেরে ফেলে। এক ঘরা বা দুঘরা নগদান বইয়ের একটা নির্দিষ্ট কাঠামো থাকে। এর বাম দিকটা হলো ডেবিট বা প্রাপ্তির ঘর, অর্থাৎ যা কিছু আসছে সব এই দিকে বসবে, আর ডান দিকটা হলো ক্রেডিট বা প্রদানের ঘর, মানে যা কিছু চলে যাচ্ছে। একদম ছকে বাঁধা হিসাব। এবার আমরা দেখব 5 নম্বর বিভাগ, অ্যাকাউন্টিংয়ের একটা বিশেষ নিয়ম, কন্ট্রা এন্ট্রি। অ্যাকাউন্টিংয়ের ভাষায় কন্ট্রা শব্দটার মানে হল বিপরীত। কন্ট্রা এন্ট্রি মূলত ব্যবসার নিজস্ব নগদ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ফান্ডের একটা অভ্যন্তরীণ স্থানান্তর। এর ফলে দুঘরা নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট দুই দিকেই একই সাথে প্রভাব পড়ে, কিন্তু ব্যবসার নিট আয়ে বা মোট আর্থিক অবস্থানে এক পয়সাও পরিবর্তন হয় না। এটা পুরোপুরি একটা সেলফ ব্যালেন্সিং এন্ট্রি। আর এটা যে একটা কন্ট্রা এন্ট্রি, তা খতিয়ান পৃষ্ঠার কলামে ছোট্ট করে একটা সি অক্ষর লিখে আলাদাভাবে মার্ক করে রাখা হয়, যাতে দেখলেই চেনা যায়। চলুন কয়েকটা সাধারণ কন্ট্রা এন্ট্রির উদাহরণ দেয়া যাক। ধরুন, ব্যবসার ক্যাশ বক্স থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়া হলো, কিংবা অফিসের প্রতিদিনের খরচ মেটানোর জন্য ব্যাংক থেকে নগদ টাকা তুলে আনা হলো। এখানকার সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, এই টাকাগুলো কিন্তু শুধু ব্যবসার এক পকেট থেকে অন্য পকেটে যাচ্ছে। এখানে বাইরের কোনো কাস্টমার বা সাপ্লায়ার জড়িত নেই। টাকা স্রেফ প্রতিষ্ঠানের ভেতরেই এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরছে। চলে এলাম একদম শেষ অংশে, 6 নম্বর বিভাগ, নতুনদের করা কিছু সাধারণ ভুল। অ্যাকাউন্টিং শিখতে গিয়ে একদম শুরুতেই অনেকেই কিছু নির্দিষ্ট ভুল করে বসেন, আর সবচেয়ে বড় কনফিউশনটা তৈরি হয় ওই কন্ট্রা এন্ট্রি নিয়েই। ধরুন, মালিক তার নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসা বা ব্যাংক থেকে টাকা তুললেন, যাকে আমরা উত্তোলন বা ড্রয়িংস বলি। অনেকেই ভুলে সেটাকে কন্ট্রা এন্ট্রি হিসেবে দেখিয়ে ফেলেন। কোনোভাবেই কিন্তু সেটা করা যাবে না। আবার ব্যাংক যদি বছর শেষে কোনো সার্ভিস চার্জ কাটে, সেটাকেও কন্ট্রা এন্ট্রি ভাবলে চলবে না। সবসময় মাথায় রাখতে হবে, টাকা যদি ব্যবসার গণ্ডি পেরিয়ে ব্যক্তিগত প্রয়োজনে যায় বা খরচ হিসেবে কাটা হয়, তবে কন্ট্রা এন্ট্রির নিয়ম সেখানে খাটবে না। আজকের এই আলোচনাটা আমরা শেষ করব অ্যাকাউন্টিংয়ের জনক লুকা পেটসিওলের একটা চমৎকার দর্শন দিয়ে। সেই 15 শতাব্দীতেই তিনি বলেছিলেন, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে একজন মানুষের নিশ্চিত হওয়া উচিত যে তার হিসাবের ডেবিট এবং ক্রেডিট সম্পূর্ণভাবে মিলে গেছে। কথাটা শুধু অ্যাকাউন্টিংয়ের জন্যই নয়, জীবনের জন্য একটা শৃঙ্খলার বার্তাও দেয়, তাই না? একটা প্রশ্ন তাই থেকেই যায়, সব ব্যবসার হিসাবের খাতা কি সবসময় নিখুঁত ব্যালেন্সে থাকে? এই অ্যাকাউন্টিংয়ের মৌলিক নিয়মগুলোই কিন্তু সেই নিখুঁত ব্যালেন্স অর্জনের মূল চাবিকাঠি। আশা করি আজকের এই এক্সপ্লেনার থেকে বিষয়গুলো অনেকটাই পরিষ্কার হয়েছে।